প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় জীব জগৎ এর 14 পৃষ্ঠা থেকে সমাধান শুরু করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 14 পৃষ্ঠা আছে রাজ্য 2 প্রোটিস্টা। এর অধীনে ওই সকল জীবকে বিন্যস্ত করা হয় যাদের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। এরা এককোষী বা বহুকোষী ক্লোরোফিল যুক্ত একক বা দলবদ্ধভাবে থাকতে পারে। উদাহরণ হলো ইউগ্লেনা, অ্যামিবা ইত্যাদি। এরপর রাজ্য 3 ফ্র্যাঞ্জাই বা ছত্রাক। এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস না থাকে। এরা সাধারণত এককোষী বা বহুকোষী হয়। দেহে ক্লোরোফিল নেই। এরা পরভোজী। উদাহরণ ইস্ট, ফেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। এরপর রাজ্য 4 প্ল্যান্টি বা উদ্ভিদ জগৎ। অধিকাংশ উদ্ভিদ নিজের খাদ্য নিজেই প্রস্তুত করতে পারে। এদের দেহে অসংখ্য কোষ দিয়ে গঠিত। এদের কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস ও কোষ গহ্বর বিদ্যমান। উদ্ভিদে সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে, তাই এরা খাদ্য প্রস্তুত করতে পারে। উদাহরণ আম, জাম, কাঁঠাল ইত্যাদি। সুবিশাল উদ্ভিদ জগৎকে তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আবার নানা ভাগে বিভক্ত করা যায়। জর্জ বেনথাম ও ডাল্টন হুকার এর প্রাকৃতিক শ্রেণীবিন্যাস অনুযায়ী উদ্ভিদ জগৎকে নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ উদ্ভিদ জগৎকে দুই ভাগে ভাগ করেছে। প্রথমে অপুষ্পক এবং সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ 3 ভাগে ভাগ করেছে: সমাঙ্গবর্গীয়, মসবর্গীয়, ফানবর্গীয়। সমাঙ্গবর্গীয় 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো শৈবাল, একটা ছত্রাক। অপরদিকে সপুষ্পক উদ্ভিদ 2 ভাগে বিভক্ত: নগ্নবীজী, আবৃতবীজী। আবৃতবীজী 2 ভাগে বিভক্ত: একটা হলো একবীজপত্রী আর একটা হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। প্রথমে আমরা দেখব অপুষ্পক উদ্ভিদ। যেসব উদ্ভিদে ফুল, ফল, বীজ উৎপন্ন হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে, যেমন মস, ফার্ন ইত্যাদি। এরা স্পোর বা রেণু মাধ্যমে বংশবৃদ্ধি করতে থাকে। অপুষ্পক উদ্ভিদ 3 ভাগে ভাগ করা হয়েছে। এদের হলো সমাঙ্গবর্গীয় উদ্ভিদ। এসব উদ্ভিদের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না। এদের মধ্যে যাদের ক্লোরোফিল আছে, ফলে নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, তারা হলো শৈবাল, যেমন স্পাইরোগাইরা। আর যাদের দেহে ক্লোরোফিল নেই, ফলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তারা ছত্রাক, যেমন অ্যাগারিকাস। এখানে তোমাদের অপুষ্পক উদ্ভিদ কি বা সমাঙ্গবর্গীয় উদ্ভিদ কি, এটার সংজ্ঞাটা একটু গুছিয়ে লিখতে হবে। চলো আমরা এটার একটু সংজ্ঞাটা দেখে নিই। অপুষ্পক উদ্ভিদ কি? অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগ্যাম হলো উদ্ভিদ রাজ্যের অন্তর্ভুক্ত ফুল, ফল এবং বীজবিহীন এমন একটি উদ্ভিদ যারা রেণু উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করে। অর্থাৎ যেসব উদ্ভিদের ফুল, ফল ও বীজ উৎপন্ন হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে। অপুষ্পক উদ্ভিদ সাধারণত বীজবিহীন হয়। এই উদ্ভিদকে কখনো কখনো রেণু উদ্ভিদও বলা হয়, যেমন মস, ফার্ন ইত্যাদি। এরপর সমাঙ্গবর্গীয় উদ্ভিদ কি? যে সকল উদ্ভিদ যাদের দেহকে মূল, কাণ্ড, পাতায় বিভাজিত করা যায় না তাদেরকে সমাঙ্গবর্গীয় উদ্ভিদ বলে। সমাঙ্গবর্গীয় উদ্ভিদকে দেহ সরল প্রকৃতির হয়। এদের মূল, কাণ্ড, পাতার মতো অংশ থাকলেও তারা প্রকৃত মূল, কাণ্ড, পাতার মতো নয়। এদের মধ্যে যাদের ক্লোরোফিল আছে, ফলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তারা শৈবাল। আর যাদের ক্লোরোফিল নেই, তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তারা হলো ছত্রাক। এরপর আছে মসবর্গীয় উদ্ভিদ। এদের দেহ কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না, কিন্তু এদের মূল নেই। মূলের পরিবর্তে রাইজোয়েড নামে সূত্রাকার অঙ্গ আছে। এরা সাধারণত পুরনো ভেজা দেয়ালের কার্পেটের মতো নরম আস্তরণ করে জন্মায়, যেমন ব্রায়াম। আরেকটি আছে ফার্নবর্গীয় উদ্ভিদ। ফার্নবর্গীয় উদ্ভিদের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। এদের দেহ পরিবহন টিস্যু রয়েছে।
ও কচি পাতাগুলো কুণ্ডলিত থাকে। বাড়ির পাশে স্যাঁতসেঁতে ছায়াযুক্ত স্থান এবং পুরানো দালানের প্রাচীরে এদের জন্মাতে দেখা যায়, যেমন টেরিস। তো চলো এখন আমরা মসবর্গীয় এবং ফার্নবর্গীয় উদ্ভিদের সংখ্যাটা একটু দেখে নিই। মসবর্গীয় উদ্ভিদ। মসবর্গীয় উদ্ভিদ গ্রুপের উদ্ভিদগুলো হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। এ জাতীয় উদ্ভিদগুলোর ভ্রূণ উৎপাদনকারী গ্যামোফাইটিক সদস্য পরিবার টিস্যুবিহীন এবং থ্যালেড অথবা কোমল কাণ্ড ও পাতাযুক্ত রাইজয়েডযুক্ত বহুকোষী জননাঙ্গ ধারণ এবং জনন অঙ্গের চারিদিকে বন্ধা কোষের আবরণে আবৃত। এদের মূল নেই, মূলের পরিবর্তে রাইজয়েড নামে সূত্রাকার অঙ্গ থাকে, যেমন ব্রায়াম। এরপর হলো ফার্নবর্গীয় উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ হল ফার্নবর্গীয় উদ্ভিদ। এদের দেহ সপুষ্পক উদ্ভিদের মতো মূল কাণ্ড পাতায় বিভক্ত। এদের ফুল হয় না। এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। এদের দেহে পরিবহন টিস্যু রয়েছে। অপেক্ষাকৃত আদিম এই উদ্ভিদবর্গের অন্যতম লক্ষ্য বৈশিষ্ট্য হচ্ছে কুণ্ডলিত মুকুল ও পত্র বিন্যাস, যেমন টেরিস। এরপর একটি কাজ দেয়া আছে, লক্ষ্য করো। ঢেঁকি শাক, লাল শাক, লাউ শাক, গম, সরিষা ইত্যাদি সংগ্রহ করে আনো এবং কোনটি ফার্ন নয় তা খাতায় লিখো। তো চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই। ঢেঁকি শাক, লাউ শাক, লাল শাক, গম, সরিষা কোনটি ফার্ন নয় তা নিম্নের ছকে দেখানো হলো। যেমন 1 নম্বর হলো ঢেঁকি শাক, ফার্নবর্গীয় উদ্ভিদ। 2 নম্বরে লাল শাক, ফার্নবর্গীয় উদ্ভিদ নয়। 3 নম্বরে লাউ শাক, ফার্নবর্গীয় উদ্ভিদ নয়। 4 গম, এটিও ফার্নবর্গীয় উদ্ভিদ নয়। এবং সর্বশেষ সরিষা, এটিও ফার্নবর্গীয় উদ্ভিদ নয়। অর্থাৎ তালিকার মধ্যে শুধুমাত্র ঢেঁকি শাক ফার্নবর্গীয় উদ্ভিদ, আর বাকি 4টি ফার্নবর্গীয় উদ্ভিদ নয়। এরপর আছে সপুষ্পক উদ্ভিদ। উদ্ভিদের ফুলের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে উদ্ভিদকে সপুষ্পক, অপুষ্পক এই দুই ভাগে বিভক্ত করা হয়। যেসব উদ্ভিদে ফুল উৎপন্ন হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন আম, কাঁঠাল, ধান, নারিকেল ইত্যাদি। এদের দেহ সুস্পষ্টভাবে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। ফুলের মাধ্যমে পরাগায়ন প্রক্রিয়ায় এদের বংশবিস্তার ঘটে। বীজের আবরণের উপর নির্ভর করে সপুষ্পক উদ্ভিদকে আবার নগ্ন বীজি এবং আবৃত বীজি এই দুই ভাগে ভাগ করা হয়। অর্থাৎ বীজের আবরণের উপর ভিত্তি করে উদ্ভিদকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সপুষ্পক উদ্ভিদকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো নগ্নবীজি উদ্ভিদ আর একটা হলো আবৃতবীজি উদ্ভিদ। নগ্নবীজি উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না, তাই বীজ নগ্ন অবস্থায় থাকে, যেমন সাইকাস, পাইনাস ইত্যাদি। আর আবৃতবীজি উদ্ভিদের ফুলের গর্ভাশয় থাকায় ফল উৎপাদন হয় এবং বীজ আবৃত থাকে, যেমন আম, জাম, সুপারি ইত্যাদি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 16 পৃষ্ঠার থেকে বিভিন্ন কাজ ও সম্ভাব্য প্রশ্নের সমাধান করে দেব। তার আগে তোমাদেরকে সপুষ্পক উদ্ভিদের সংজ্ঞাটি দিয়ে দিব। সপুষ্পক উদ্ভিদ কি? যেসব উদ্ভিদে ফুল উৎপন্ন হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। এদের দেহ সুস্পষ্টভাবে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। ফুলের মাধ্যমে পরাগায়ন প্রক্রিয়ায় এদের বংশবিস্তার ঘটে। সপুষ্পক উদ্ভিদগুলোতে উন্নত ধরনের পরিবহন কলা থাকে। সকল উদ্ভিদের মধ্যে সপুষ্পক উদ্ভিদ সর্বোত্তম উদ্ভিদ, যেমন আম, কাঁঠাল, ধান, নারিকেল ইত্যাদি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।